সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা ডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ভারতে এই প্রথম দিনে লাখের বেশি সংক্রমণ, মহারাষ্ট্রে রাত্রিকালীন কারফিউ জারি, জাপানের 3 এলাকায় নতুন করে কড়াকড়ি আরোপ। প্রাসাদ ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে জর্ডানের তোলপাড়, সৎ ভাই হামজার বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগ বাদশা আব্দুল্লাহ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃতীয় ধাপের ভোট গ্রহণকাল, 31 আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন 76 লাখ বাসিন্দা। ধসে ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, এখনো অনেকে নিখোঁজ। টানা বৃষ্টিতে প্রতিবেশী দুই দেশের অনেক এলাকা প্লাবিত, বাঁধ ভেঙে ডুবে যায় কয়েক হাজার বাড়িঘর। এতে কেবল ইন্দোনেশিয়াতে এখন পর্যন্ত 80 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে বহু গ্রামবাসী এখনো নিখোঁজ, অনেকে গুরুতর আহত। ভূমিধসে অনেকে মাটি চাপা পড়ে আছে বলে আশঙ্কা প্রশাসনের। প্রবল পানির তোড়ের মাঝেও উদ্ধার তৎপরতা চলছে। দ্বীপরাষ্ট্র পূর্ব তিমুরে বন্যার প্রভাবে প্রাণ গেছে অন্তত 21 জনের। রাজধানী দিল্লির অবস্থাই বেশি খারাপ, বেসরকারি হিসেবে প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি। করোনা মহামারী শুরুর পর এখন পর্যন্ত রেকর্ড সংক্রমণ শনাক্তের সাক্ষী হল ভারত। একদিনে দেশটিতে 1 লাখের বেশি মানুষের দেহে মিলল করোনা ভাইরাস। এই তালিকার শীর্ষ অবস্থানে মহারাষ্ট্র। রাজ্যটিতে বিস্তার রোধে কঠোর লকডাউন জারি করেছে উদ্ধব ঠাকরে সরকার। চলতি বছরের প্রথম 3 মাসে ভারতে অনেকটাই কম ছিল করোনা ভাইরাসের সংক্রমণ, কিন্তু মার্চের শেষ নাগাদ হু হু করে বাড়তে থাকে দৈনিক শনাক্তের হার। রোববার রেকর্ড ভারতীয়র দেহে মিলেছে ভাইরাসের উপস্থিতি। 24 ঘন্টায় প্রথমবারের মতো লাখ ছাড়িয়েছে সংক্রমণ। গেল 3 দিনেই এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশটিতে 3 লাখের কাছাকাছি মানুষের শরীরে মেলে কোভিড-19। মৃত্যুর সংখ্যাও গড়ে 500-র বেশি। স্বাস্থ্যবিদদের সংখ্যা আরও বাড়বে মৃতের সংখ্যা। প্রাণহানি আর সংক্রমণের দিক থেকে শীর্ষ অবস্থানে মহারাষ্ট্র। সবচেয়ে খারাপ পরিস্থিতি বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের। সে কারণে তড়িঘড়ি লকডাউন ঘোষণা করেছে উদ্ধব ঠাকরে সরকার, যার আওতায় টানা 12 ঘন্টার রাত্রিকালীন কারফিউ থাকবে। ছুটির দিনগুলোতে থাকবে সম্পূর্ণ লকডাউন। রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত জারি থাকবে কারফিউ। কেবল জরুরি কাজের জন্য নিয়োজিত যানবাহন পাবে চলাচলের সুযোগ। খেলাধুলার পার্ক, সমুদ্রতট আর গেটওয়ে অফ ইন্ডিয়া খোলা জায়গা হলেও থাকবে কড়াকড়ি। এছাড়া 4-5 জনের বেশি মানুষও জমায়েত হতে পারবেন না, তাতে জরিমানা গুনতে হবে। বিপুল সংখ্যক মানুষকে টিকাদানের পরও হঠাৎ সংক্রমণ অনেক বাড়ায় উদ্বেগ রয়েছে ভারতে। তবে সংক্রমণ বেশি মূলত 8 রাজ্যে। অদৃশ্য ভাইরাসের প্রকোপে এ পর্যন্ত 1,65,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ভারতে। মোট সংক্রমিত 1.25 কোটির বেশি মানুষ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এদিকে বিশ্বজুড়ে 24 ঘন্টায় আরও 7,000-এর মতো মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। মোট প্রাণহানি 28,67,000 ছাড়ালো। অবশ্য দিনে সর্বোচ্চ 1200-এর বেশি মৃত্যুতে ব্রাজিলের 3,31,000 ছাড়িয়েছে মোট প্রাণহানি। রোববারও 31,000-এর বেশি মানুষের দেহে মিলেছে ভাইরাস। ইন্দোনেশিয়ায় দৈনিক মৃত্যু 4 শতাধিক, যা দেশটির করোনা ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ইতালি ও রাশিয়ায় 3 শতাধিক মৃত্যু রেকর্ড করা হয়েছে একদিনে। যুক্তরাষ্ট্রে রোববার প্রাণ হারিয়েছেন 270 জন, যা গেল বছরের মার্চের পর সর্বনিম্ন দৈনিক প্রাণহানি। 37,000-এর মতো মানুষের শরীরে মিলেছে ভাইরাস। মোট সংক্রমিত 13,20,00,000-এর কাছাকাছি। করোনা সংক্রমণ ঠেকাতে 3টি এলাকায় নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে জাপান। ওসাকা, হিয়োগো ও মিয়াগিতে সোমবার থেকে এই কড়াকড়ি কার্যকর হবে। ওই 3 এলাকায় গত কয়েকদিনে ধারাবাহিকভাবে করোনা শনাক্তের সংখ্যা বাড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে টোকিও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এলাকাগুলোতে রাতে 8টার মধ্যে সব রেস্টুরেন্ট বন্ধ করতে হবে। রাতের বেলা বাসিন্দাদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে। করোনার বিস্তার ঠেকাতে জারি করা হয়েছে জরুরি অবস্থা, যা প্রত্যাহার করে জাপান। তবে গত কয়েকদিন ধরে ওসাকা ও আশপাশের এলাকায় বাড়ছে সংক্রমণ। জাপানে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে 4,82,000, মারা গেছেন 9,200-র বেশি। কঠোরভাবে তৃতীয় দফা লকডাউন মানাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। ইস্টার সানডের 3 দিনের ছুটি উপলক্ষেই লে দ্য ফ্রান্স অঞ্চলে মোতায়েন করা হয়েছে 6,600 নিরাপত্তা সদস্য। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে তল্লাশি চৌকি। ভ্রাম্যমাণ টহল পুলিশরা খতিয়ে দেখছেন লকডাউন নীতিমালা মান্য করার নানা দিক। গেল সপ্তাহেই জনসম্মুখে অ্যালকোহল নিষিদ্ধ এবং মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকার। এছাড়া 6 জনের বেশি মানুষ জমায়েতের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। যারা এই নীতিমালা লঙ্ঘন করবেন গুনতে হবে 135 ইউরো বা 13,500 টাকা।
বন্দী যুবরাজের বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে জর্ডান। দেশটি বলছে ক্ষমতার লোভে অভ্যুত্থান চেষ্টার ষড়যন্ত্র করছিলেন বাদশাহ আবদুল্লাহর সৎ ভাই হামজা। দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে বিদেশি শক্তির সহায়তা নেওয়ারও অভিযোগ রয়েছে। রোববার রাজপুত্রকে বন্দী করার পর থেকেই তোলপাড় চলছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরব সহ বিভিন্ন দেশ সমর্থন জানিয়েছে বাদশাহ আবদুল্লাহকে। আরব বিশ্বে সবচেয়ে স্থিতিশীল দেশ হিসেবে পরিচিত জর্ডানের প্রাসাদে এমন অস্থিরতা চলছে টের পাওয়া যায়নি আগে। 22 বছর ধরে মোটামুটি নির্বিঘ্নে মসনদে বাদশাহ আবদুল্লাহ শান্তিপূর্ণ সহাবস্থানে ছিলেন সৎ ভাই হামজা। যুক্তরাজ্যের সামরিক প্রশিক্ষণ নেওয়া যুবরাজ বেশি আলোচনায় ছিলেন তার স্কাই ডাইভিং ও অন্যান্য অ্যাডভেঞ্চারের জন্য। কিন্তু রোববার হঠাৎই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দৃশ্যপটে হামজা জানান বন্দী করা হচ্ছে তাকে। বাইরে যাওয়া বা যোগাযোগ সম্পূর্ণ নিষিদ্ধ, বাড়ির সব ধরনের সংযোগ বিচ্ছিন্ন। অভিযোগ বিদেশিদের সাথে আতাতের মাধ্যমে দেশ ধ্বংসে লিপ্ত আমি, কিন্তু ক্ষমতাসীন নেতারাই দুর্নীতিবাজ, অযোগ্য। রোববারই সরকার জানায় অভ্যুত্থান চেষ্টার সাথে জড়িত ছিলেন প্রিন্স। ষড়যন্ত্র করছিলেন বিদেশি শক্তি এবং কয়েকটি উপজাতি গোষ্ঠীকে সাথে নিয়ে। দেশবাসী এবং আন্তর্জাতিক মহলের সহানুভূতি আদায়ে এসব ভিডিও বার্তা অস্থিরতা উস্কে দিতেই তার এই উদ্যোগ। বহুদিন ধরেই রাজপুত্র রয়েছেন নজরদারিতে, নিয়মিত বিদেশিদের সাথে করতেন আতাত। একই অভিযোগে অন্তত 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক নেতা আনুষ্ঠানিক বিবৃতিতে বাদশাহ আবদুল্লাহর প্রতি সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। তবে বিশ্লেষকদের পরামর্শ, ভাইদের ক্ষমতার দ্বন্দ্ব প্রাসাদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। জনসম্মুখে কোনো প্রিন্সকে দোষারোপ করা জর্ডানের জন্য একেবারেই নতুন বিষয়, কেননা রাজপরিবারের সংকটগুলো বরাবর লোকচক্ষুর আড়ালেই সমাধান হয়। এবারও বলবো, কোনো ভুল ত্রুটি হলে সেসব নিয়ে আলোচনায় বসুন। অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে। প্রথমটি হলো, কারা এই বিদেশি শক্তি যাদের সাথে আতাত ছিল প্রিন্সের, এবং দ্বিতীয় বিষয় নিরাপত্তা, স্থিতিশীলতা এবং কিছু ইস্যুতে জর্ডানের ভূমিকা দমনে চলছিল ষড়যন্ত্র। সেসব ইস্যু কি? জর্ডানের প্রয়াত বাদশাহ হুসেন এবং চতুর্থ স্ত্রী রানী নূরের সন্তান হামজা। বাদশাহ তাকেই সিংহাসনের উত্তরসূরি মনোনীত করেছিলেন, কিন্তু 1999 সালে হুসেনের মৃত্যুর পর বয়স কম এ অজুহাতে বাদশাহ হন সৎ ভাই আবদুল্লাহ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের তৃতীয় ধাপে 31 আসনে ভোট কাল। স্থানীয় সময় সকাল থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6:30 পর্যন্ত। এদিন ভোটাধিকার প্রয়োগ করবেন 76 লাখ ভোটার। ওই ধাপে দক্ষিণ 24 পরগনা, হাওড়া ও হুগলি জেলা থেকে লড়ছেন 205 প্রার্থী। তারকেশ্বর আসনে বিজেপির প্রার্থী রাজ্যসভার সাবেক এমপি স্বপন দাশগুপ্ত। ডায়মন্ড হারবারে ভাগ্য নির্ধারিত হবে বিজেপি প্রার্থী অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর। নির্বাচন কমিশনের তথ্য বলছে, দ্বিতীয় ধাপে ভোটার উপস্থিতি ছিল 86%-এর বেশি। প্রথম ও দ্বিতীয় ধাপের 60 আসনের ভোট শেষ হয়েছে। আরও 5 ধাপে ভোট হবে 203 আসনে। পরের ধাপে 10 এপ্রিল ভোট হবে 44 আসনে। নির্বাচনে অনুপ্রবেশ ঠেকানোর উপর জোর দিচ্ছে বিজেপি। আর মমতা ব্যানার্জির আহ্বান, বাংলায় যেন বিভক্তির রাজনীতির জয় না হয়। দুর্নীতির অভিযোগে যে সাজা হয়েছে, সেই সাজার বিরুদ্ধে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের আপিল শুনানি শুরু হলো সোমবার সকালে। পুত্রজায়ার আপিল আদালতে হাজির হন তিনি। 67 বছর বয়সে এই রাজনীতিকের বিরুদ্ধে অভিযোগ, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে $450 কোটি আত্মসাৎ করেছেন, যা বিশ্বজুড়ে 1MDB কেলেঙ্কারি নামে পরিচিত। 2018 সালে নির্বাচনে পরাজয়ের পরই নাজিব রাজাকের বিরুদ্ধে অন্তত 42টি মামলা দায়ের করে সরকার। গেল বছর বিশ্বাসভঙ্গ, ক্ষমতার অপব্যবহার এবং অর্থ জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়। নাজিব রাজাককে 12 বছরের কারাদণ্ড দেন আদালত। সাথে ছিল $5 কোটি অর্থদণ্ড। কিন্তু নাজিবের আপিলের প্রেক্ষিতে সেই সাজা স্থগিত রেখেছেন আদালত। 12 এপ্রিল পর্যন্ত চলবে আপিল শুনানি। ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ চলা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমের আদালতে সোমবার শুরু হয় প্রত্যক্ষদর্শীর জেরা। গেল ফেব্রুয়ারিতে এক শুনানিতে আনুষ্ঠানিকভাবে তাকে দোষী সাব্যস্ত করেনি আদালত। এরপর জেরুজালেমের আরেকটি আদালতে বিচার কাজ শুরু হয়। করোনা ভাইরাস বিধিনিষেধ এবং সাধারণ নির্বাচনের কারণে তার বিচার বেশ কয়েকবার পেছানো হয়েছে। এদিন নেতানিয়াহু আবারও দাবি করেন তার বিরুদ্ধে ভুয়া অভিযোগ আনা হয়েছে। বলেন, সংবাদ মাধ্যম, পুলিশ, আইনজীবী ও বিচারকদের ষড়যন্ত্রের শিকার তিনি। 2019 সালে তার বিরুদ্ধে 3টি আলাদা মামলায় জালিয়াতি, বিশ্বাসভঙ্গ ও ঘুষ গ্রহণের অভিযোগ গঠন করা হয়।
নাইজেরিয়ার বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। বিধ্বস্ত আলফা জেড বিমানের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে। বুধবার বর্নো রাজ্যে অভিযানের সময় এই যুদ্ধ বিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। দাবি করা হয় 2 ক্রু নিয়ে বিমানটি দুর্ঘটনায় পড়ে থাকতে পারে, তবে বোকো হারামের দাবি গুলি করে যুদ্ধ বিমানটি ভূপাতিত করেছে তারা। ভিডিওতে দেখা যায় মাঝ আকাশে হঠাৎ বিস্ফোরিত হয় যুদ্ধ বিমানটি। এর ধ্বংসাবশেষ ও পাইলটের মৃতদেহের ফুটেজও প্রকাশ করেছে জঙ্গিরা। সবশেষ 2014 সালে নাইজেরিয়ার যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছিল বোকো হারাম। এবার নতুন জটিলতায় সুয়েজ খালে আটক দশা থেকে মুক্ত হওয়া এভার গিভেন জাহাজ। প্রায় 1 সপ্তাহ হলো চালু হয়েছে সুয়েজ খাল, পুরোদমে চলছে পণ্য পরিবহন, কিন্তু এখনো খাল পার হতে পারেনি এভার গিভেন। জাপানের মালিকানাধীন পণ্যবাহী জাহাজটির কারণে কোটি কোটি ডলার ক্ষতি হয়েছে খাল কর্তৃপক্ষের, তাই শত কোটি ডলারের ক্ষতিপূরণ ছাড়া মুক্তি মিলবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মিশর। এ যেন শেষ হইয়াও হইল না শেষ। টান টান উত্তেজনার উদ্ধার অভিযান শেষে খুলে গেছে সুয়েজ খাল। অবসান হয়েছে বিশাল জাহাজ এভার গিভেনের আটকা দশার, কিন্তু মুক্তি মেলেনি পুরোপুরি। উদ্ধারের 1 সপ্তাহ পরেও জাহাজটি নোঙর করে রয়েছে সুয়েজ খালের মাঝামাঝি গ্রেট বিটার লেকে। 2 পাশে 4 শতাধিক জাহাজের জ্যাম ছুটে গেছে, কিন্তু এভার গিভেন যেতে পারছে না গন্তব্যে। আটকে আছে পণ্য বোঝাই 20,000 কন্টেইনার। সুয়েজ খাল কর্তৃপক্ষ বলছে জাহাজটির কারণে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তাদের, তাই 100 কোটি ডলার ক্ষতিপূরণ না দিলে ছাড় পাবে না 2000 টন ওজনের জাহাজটি। এভার গিভেন নিয়ে চূড়ান্ত কোনো ফল আসেনি, এখনো তদন্ত চলছে। প্রথমত, এটি ছাড়াতে যে পরিমাণ খরচ হয়েছে এবং যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে বিপুল অর্থ প্রয়োজন। অচলাবস্থায় দিনে গড়ে 1,40,00,000 মার্কিন ডলারের রাজস্ব হারিয়েছি আমরা। ক্ষতিপূরণ দেয়া এবং এর দায় নিয়েও বিপত্তি দেখা দিয়েছে, কারণ জাহাজটির মালিক জাপানের, পরিচালনা করত তাইওয়ানের কোম্পানি। নিবন্ধন ছিল পানামার, আর নাবিকরা ছিল ভারতের। দোষ তাহলে কার? এটা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয়েছে। শুরুতে বলা হয়েছিল খারাপ আবহাওয়া এবং ধূলিঝড়ের কারণে তীরে আটকে যায় জাহাজটি, কিন্তু এখন বলা হচ্ছে দোষ ছিল ক্রুদের। 400 মিটার লম্বা এরকম বড় জাহাজ প্রতিদিনই পার হচ্ছে, এমনকি এভার গিভেনের সামনের জাহাজও নির্বিঘ্নে পার হয়ে গেছে। তাহলে এটা আটকালো কেন? এমন প্রশ্নের মুখে জাহাজে থাকা 25 ভারতীয় ক্রু। এ নিয়ে শাস্তির আশঙ্কাও করছেন তারা, তবে যান্ত্রিক কোনো গোলযোগ ছিল কিনা তা নিয়ে চলছে তদন্ত। ক্ষতিপূরণ সহ নানা জটিলতা এরই মধ্যে একটি মামলা শুরু হয়েছে লন্ডনে, যা নিষ্পত্তি হয়ে জাহাজটি ছাড়া পেতে দীর্ঘ সময়ের ব্যাপার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 1869 সালে চালু হওয়া খালটি কয়েক দফা সংস্কারের পর এর দৈর্ঘ্য দাঁড়ায় 193 কিলোমিটারে। এতে কমে গেছে প্রায় 10,000 কিলোমিটার পথ। সব দেশের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত এই খালের উপর নির্ভরশীল বিশ্ব বাণিজ্যের 12%। প্রায় 1 সপ্তাহ বন্ধ থাকায় দৈনিক 950 কোটি ডলারের ক্ষতি হয়েছে বিশ্বজুড়ে। এমনকি সুয়েজ খাল কর্তৃপক্ষেরও দৈনিক ক্ষতির পরিমাণ 1.5 কোটি ডলার। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর থেকে সহিংসতায় অন্তত 557 জন প্রাণ হারিয়েছেন, এখনো বন্দী 2600-র বেশি মানুষ। সোমবার পর্যবেক্ষক সংস্থা AAPP এই তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, দেশটিতে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পেয়েছেন 2 অস্ট্রেলীয় নাগরিক। এরই মাঝে ইয়াঙ্গুন থেকে দেশের পথে রওনা দিয়েছেন তারা। খ্রিস্টানদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডেতে ডিমের ওপর জান্তাবিরোধী স্লোগান লিখে ভিন্নধর্মী প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। রাতভর দেশটির গুরুত্বপূর্ণ সব শহরে চলে সাঁড়াশি অভিযান। নিরস্ত্র বেসামরিক নাগরিকদের পেটানোর নতুন ভিডিও সামনে আনেন আন্দোলনকারীরা। এদিকে পার্বত্য অঞ্চলগুলোতে অব্যাহত বিমান অভিযানের প্রতিবেশী ভারত ও থাইল্যান্ডে আশ্রয় নিচ্ছেন হাজারো মানুষ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জারি করা হলো জরুরি অবস্থা। রোববার টাম্পা বে এলাকায় রাসায়নিক বর্জ্য ফেলার জলাধারে ফাটল ধরায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গভর্নর রন ডেসান্তিস জানান, বিষাক্ত পানি ছড়িয়ে পড়ায় পাইনি পয়েন্ট জলাধারের চারপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ রয়েছে মহাসড়ক, কারণ পানির চাপে ধস এবং বন্যার আশঙ্কা রয়েছে। ওই এলাকার 300-র বেশি বাড়িঘরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। 77 একরের ওই জলাধারে ফসফরাস এবং নাইট্রোজেন মেশানো লাখ লাখ গ্যালন পানি ধরে রাখা হয়। যেখানে ফাটল ধরা পড়েছে সেটি শুক্রবার থেকে দ্রুতই মেরামতের কাজ চলছে। প্রাথমিকভাবে পাম্পের মাধ্যমে বের করা হচ্ছে জলাধারের পানি। এর ফলে ফাটলের নিচেই থাকছে পানির স্তর। পর্যটক টানতে খুলে দেয়া হলো কাশ্মীরের অনিন্দ্য সুন্দর টিউলিপ বাগান। মহামারীর মধ্যেও ভূস্বর্গে বাড়ছে ভ্রমণ পিপাসুদের ভিড়।
দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।